আগের পর্বে আমি দেখিয়েছি বিদ্যাং ভ্যালিতে রেলি রিভারসাইড হোমস্টেতে আমরা কিভাবে এসে পৌঁছালাম নিউ মাল জাংশন স্টেশন থেকে। রুম ট্যুরও করিয়েছিলাম ছোট্ট করে আপনাদের, আর বলেছিলাম এখানকার ট্যারিফের কথা। সেটা আর একবার করে বলে দিচ্ছি। আমরা এখন রয়েছি বিদ্যাং ভ্যালি, যেটা কালিম্পংয়ের কাছে একটি অফবিট গ্রাম। সেখানে রেলি রিভারসাইড হোমস্টেতে আমরা রয়েছি। এখানকার ঘর ভাড়া 1000 থেকে 1200 টাকা পার নাইট পার পারসন। এই বিদ্যাং ভ্যালিতে দেখার মধ্যে আছে একটি হ্যাঙ্গিং ব্রিজ, আশেপাশে অসম্ভব নির্জনতা, রেলি নদীর উচ্ছল নাচানাচি, আর তার সঙ্গে আছে একটি ছোট্ট জলপ্রপাত। চলুন আর একবার ঘরগুলো দেখিয়ে দিই। ঘরগুলো কিন্তু অত্যন্ত সাধারণ মানের। আমরা গ্রাউন্ড ফ্লোরে ঘরে ছিলাম, সেই ঘরগুলো কিন্তু বেশ ড্যাম্পি এবং ক্লিনলিনেসেরও একটু অভাব লক্ষ্য করেছি। আপনারা যদি আসেন এই অফবিট প্লেসে, তাহলে চেষ্টা করবেন ফার্স্ট ফ্লোরে ঘর বুক করার। বিদ্যাং ভ্যালি এক লুকিয়ে থাকা স্বর্গ। কালিম্পং থেকে দূরত্ব মাত্র 19 কিলোমিটার। রেলি নদীর তীরে এক অসম্ভব নির্জন জায়গা এই বিদ্যাং ভ্যালি। আশেপাশে জনবসতিও কিন্তু প্রায় নেই বললেই চলে। 2-1 ঘর গ্রামবাসী থাকে। অনেকে এই বিদ্যাং নদীতে মাছ ধরে কাটায়, আবার কেউ বা ছোট ছোট জমিতে চাষাবাদ করে। এই বিদ্যাং ভ্যালিতে রয়েছে মাত্র 2টি হোমস্টে। একটি হলো রেলি রিভারসাইড হোমস্টে, যেটায় আমরা রয়েছি, আরেকটি হলো নদীর ওপারে দুন ভ্যালি নেচার রিট্রিট। সেখানকার ঘর ভাড়া 1200 টাকা থেকে 1500 টাকা পার নাইট পার পারসন। আপনারা সবাই জানেন যে এই ঘর ভাড়ার মধ্যে কিন্তু সারা দিনের খাওয়াও ধরা থাকে। ব্রেকফাস্ট, লাঞ্চ, বিকেলের টি স্ন্যাক্স এবং রাতের ডিনার, যা উত্তরবঙ্গের সমস্ত হোমস্টেতেই হয়ে থাকে। আমাদের বিদ্যাং ভ্যালি পৌঁছাতে প্রায় দুপুর 2টো বেজে গেছিল। তারপর আমরা লাঞ্চ সেরে চলে এসেছিলাম এই রেলি নদীর ধারে। অসম্ভব সুন্দর একটা বোল্ডারে ছাওয়া রিভার বেড, তার মধ্যে রয়েছে নাম না জানা অসংখ্য গাছপালা। যারা গাছ ভালোবাসে তাদের ভীষণ ভালো লাগবে এই জায়গা, আর ভালো লাগবে পক্ষী প্রেমীদের। বড় টেলিলেন্স বা দূরবীন নিয়ে এসে এই রেলি নদীর ধারের বড় বোল্ডারের ওপর ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় এবং বার্ড ওয়াচিং করা যায়। লোকাল ছেলেরা দেখলাম হাতে ছোট ছোট জাল নিয়ে এগিয়ে যাচ্ছে নদীর লোয়ার স্ট্রিমে। নদীর আপস্ট্রিমেও কিছু মানুষ কন্টিনিউয়াস জাল নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে মাছ ধরার। সেই দৃশ্য দেখাবো আপনাদের একটু পরেই, তাই দেখতে থাকুন আমার সাথে বিদ্যাং ভ্যালি ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা চ্যানেলে। উইমেন ট্রাভেল ক্লাবের এবারে 22 জনের একটি দল আমরা এসেছি বিদ্যাং ভ্যালিতে। মার্চ মাসের শেষ সপ্তাহে আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরবঙ্গের একদম অফবিট একটি জায়গায়, যেটির নাম বিদ্যাং ভ্যালি। যেহেতু আমরা 1 নাইট 2 ডেজ থাকবো এই বিদ্যাং ভ্যালিতে, সেই জন্য যতক্ষণ আলো আছে প্রকৃতিকে নিংড়ে নিতে হবে, কারণ ঝুপ করে অন্ধকার নেমে যায় এই পাহাড়ি উপত্যকায়। তখন কিন্তু আর কোনো দৃশ্যই দেখা যাবে না। আবার পরদিন সকালে 6টায় উঠে আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াকে। এখানে ছোট্ট করে বলে রাখি যে রেলি রিভারসাইড হোমস্টের খাওয়া দাওয়া কিন্তু অত্যন্ত অ্যাভারেজ মানের। তাই এখানে এসে লিমিটেড রিসোর্সে যা পাবেন তাই আপনাকে খেতে হবে। আমাদের খাওয়া দাওয়া নিয়ে একটু অসুবিধে হয়েছিল, কিন্তু আমরা মানিয়ে নিয়েছিলাম, কারণ জায়গাটা খুবই রিমোট। আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাটও নেই। সেই জন্য বলে রাখবো যে প্রয়োজনীয় বিস্কিট, স্ন্যাক্স বা অন্যান্য দরকারি জিনিসপত্র আগে থেকেই কিনে ক্যারি করবেন, কারণ বিদ্যাং ভ্যালিতে এসে কিন্তু আপনি একটা চকলেট বা টফি কিছুই পাবেন না। এমনকি আমি ছেলের জন্য ম্যাগি চেয়েছিলাম, সেটাও পাইনি।
পাহাড়ের অন্যান্য হোমস্টেতে যেরকম খাবার থাকে সেরকমই খাবার, তবে এখানে লিমিটেড রিসোর্সের জন্য মেনু খুব একটা আকৃষ্ট ছিল না। দুপুরের লাঞ্চে এগ কারি, আলু চোখা, তার সঙ্গে ডাল আর ভাত, এটাই ছিল মেনুতে। আর রাতের মেনুতে ছিল চিকেন, আলু ভাজা, ডাল, ভাত অথবা রুটি, এবং অত্যন্ত সাধারণ মানের খাবার ছিল। এখন দেখাচ্ছি বিদ্যাং ভ্যালিতে আমাদের দ্বিতীয় দিন সকাল 6টার অ্যাক্টিভিটি। ভোর 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি সদল বলে। মর্নিং ওয়াক করতে করতে নদীর ধার বরাবর হেঁটে পৌঁছে যাব আমরা একটা ছোট্ট জলপ্রপাতের কাছে। ভোর 5টায় অ্যালার্ম দিয়ে উঠে পড়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম এই মর্নিং ওয়াকে যাব বলে। সবাই এখন জুতো খুলে জুতো হাতে নিয়ে ঠান্ডা জলে পা ভিজিয়ে রিভার ক্রসিং করছে। এটাও কিন্তু একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। যদিও এই জলপ্রপাত দেখতে গেলে পা ভিজিয়ে নদী পার হওয়ার দরকার ছিল না। ওপরের হ্যাঙ্গিং ব্রিজ পেরিয়ে সিঁড়ি দিয়ে নেমে আসা যায় নদীর অন্য পারে, আর তারপর এই জঙ্গলের ভেতর দিয়ে 10-15 মিনিট হেঁটেই পৌঁছে যাওয়া যায় সেই ছোট্ট জলপ্রপাতে। জলপ্রপাতে এতটাই জল কম ছিল যে এটাকে ঝোড়া বলা যায়। বর্ষার সময় শুনেছি এই ঝোড়াটি জলপ্রপাতের আকার নেয়, ফুলে ফেঁপে ওঠে। এখন শীতের শেষ, জল খুবই কম, সামান্য জল পাহাড় থেকে নিচের দিকে পড়ছে, কিন্তু আমাদের কাছে সেটাই যথেষ্ট। আমাদের দলে 70 কয়েকজন আন্টি ছিলেন, তাদেরও কিন্তু উদ্যম এতটুকু কম ছিল না। ভোর 6টায় লাঠি নিয়ে তারা চলে এসেছিলেন এই পাহাড়ি পথে মর্নিং ওয়াক করতে। খুব ভালো লেগেছিল এমন মোটিভেশন দেখতে পেয়ে। নদীর ধার বরাবর এরকমই পায়ে চলা পথ এগিয়ে গেছে রেলি নদীর আপস্ট্রিমের দিকে, অর্থাৎ নদী যেদিক থেকে আসছে সেদিকে। লোকাল কিছু মানুষের পায়ের ছাপকে অনুসরণ করে এগিয়ে গেলাম রেলি নদীর আপস্ট্রিমের দিকে। সেখানে গিয়ে কয়েকটা ক্যাম্পিং সাইটও দেখতে পেলাম, তবে অবশ্যই এখানকার হোমস্টের সাথে যোগাযোগ করে তারপর ক্যাম্পিংয়ের কথা ভাববেন। বিদ্যাং ভ্যালির দুটো হোমস্টের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, নিয়ে নেবেন আর যোগাযোগ করে নেবেন। তবে একটা কথা বলে রাখবো যে জায়গাটি কিন্তু অত্যন্ত রিমোট। আগেই বলেছি যে আশেপাশে 1 কিলোমিটারের মধ্যে কোনো দোকানপাট নেই। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে যে জনপদ রয়েছে সেটি হলো দালাবচাঁদ। সেখানে আপনি 1-2 দোকান পেতে পারেন। এবার আপনি দালাবচাঁদেও হোমস্টেতে থাকতে পারেন, সেখানে থেকে দিনের দিনে বিদ্যাং ভ্যালি ঘুরে যেতে পারেন। দালাবচাঁদও কিন্তু একটি অফবিট ডেস্টিনেশন উত্তরবঙ্গের, যেটি কালিম্পংয়ের কাছে অবস্থিত। এখনও অবধি খুব কম ইউটিউবারই কিন্তু দালাবচাঁদ নিয়ে আলাদা করে ভিডিও করেছেন। যদিও বিদ্যাং ভ্যালি থেকে দালাবচাঁদ মাত্র 2-2.5 কিলোমিটার, পায়ে হেঁটেও পৌঁছে যাওয়া যায় দালাবচাঁদ। একটু উপরের দিকে পাহাড়ের ওপরে অবস্থিত দালাবচাঁদ, আর এই বিদ্যাং ভ্যালিটি হলো একদম নিচে রিভার বেডে অবস্থিত। পাহাড়ি পাগলা ঝোড়ার এক ঝলক দেখে নিন, যাকে দেখার জন্য আমরা মর্নিং ওয়াক করে চলে এসেছি নদীর অন্য পাড়ে। ঝোড়াটি অত্যন্ত বিশাল না হলেও আমরা যে ভোরবেলা উঠে তাকে দেখার জন্য এত দূর ছুটে এলাম, সেই আশাটাই আমাদের কাছে দারুণ অ্যাডভেঞ্চার ছিল। ফেরার পথে এখন আমরা চলে এসেছি দুন ভ্যালি নেচার রিট্রিট হোমস্টেতে। যদিও এই মুহূর্তে কোনো গেস্ট ছিল না এখানে মোটামুটি অফ সিজনই চলছে এখন। শীতকালে এই সমস্ত জায়গায় ভালো ট্যুরিস্ট ভিড় করে, কারণ গরমকালে এখানে খুব বেশি ঠান্ডা পড়ে না। উচ্চতা বেশি না হওয়ার কারণে এই রিভার সাইড বিদ্যাং ভ্যালিতে সারা বছরই আবহাওয়া মনোরম থাকে। তাই কড়া ঠান্ডা যাদের সহ্য হয় না তারা আসতে পারেন উত্তরবঙ্গের এই অফবিট গ্রামে, আর সারা দিন ধরে এই ঝুলন্ত হ্যাঙ্গিং ব্রিজে হাঁটাচলা করতে পারেন। ওই দূরে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, রেলি রিভার সাইড হোমস্টে।
বিদ্যাং ভ্যালিতে একটি রাত কাটিয়ে পরের দিন জলখাবার খেয়ে আমরা এখন গাড়ি নিয়ে বেরিয়ে চলেছি কাফের গাঁওয়ের উদ্দেশ্যে, যেটি আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন। পথের সৌন্দর্য অসাধারণ। এই বিদ্যাং ভ্যালি যেমন লাভার কাছে, কাফের গাঁও তেমনি লোলেগাঁওয়ের কাছে একটি অফবিট ডেস্টিনেশন। দুটোই কিন্তু কালিম্পং জেলার অন্তর্গত। পথে পড়েছিল এরকম অসংখ্য বাঁশ গাছ। পথের সৌন্দর্য অবর্ণনীয়। ক্যামেরায় তো সবটা তুলে ধরা সম্ভব নয়, তাই যতটা পেরেছি আমি রেকর্ড করার চেষ্টা করেছি। রেলি নদীকে আমরা এখন পার হচ্ছি। রেলি মুক্তি ব্রিজ, এই ব্রিজটির নাম। রেলি নদীকে পার করে আমরা অপর পাড়ের পাহাড়ের বুক চিরে এখন চড়াই ভেঙে উঠে চলেছি লোলেগাঁওয়ের দিকে। শুরু হয়ে গেল পাইনের বন। পাইন গাছ দেখে বোঝা যাচ্ছে যে আমরা অনেকটা ওপরে চলে এসেছি। আমরা এখন দেওরালি টপে চলে এসেছি। এটা একটা সুন্দর ভিউ পয়েন্ট, কিন্তু আমরা পুরো ট্যুরটাতেই ক্লাউডি ওয়েদার পেয়েছিলাম, তাই রোদের দেখাও পাইনি আর কাঞ্চন দাদার দেখাও পাইনি। এই হলো লোলেগাঁওয়ের ভিউ পয়েন্ট। এখানে একটি বুদ্ধ মূর্তি রয়েছে, একটি ছোট্ট গুম্ফা রয়েছে, আর আই লাভ লোলেগাঁও লেখাটি রয়েছে। সেখান থেকেই বাঁ দিকে এই রাস্তাটি নেমে যাচ্ছে সামান্য কাফের গাঁওয়ের দিকে। এই লোলেগাঁও থেকে কাফের গাঁও মাত্র 2-3 কিলোমিটার দূরে অবস্থিত। এই কাফের গাঁওতে রয়েছে অসংখ্য গাছের নার্সারি, তাই গাছ প্রিয় পর্যটকরা এখান থেকে প্রচুর গাছ কিনে নিয়ে যান। আমাদের গ্রুপের অনেক দিদিরাই এখানকার নার্সারি থেকে গাছ কিনে নিয়ে গেছেন তাদের বাড়ির জন্য। মোটামুটি 50 টাকা থেকে শুরু করে 200 টাকা মূল্যের বিভিন্ন সাকিউলেন্টস এবং ফুলের গাছ কিনতে পাওয়া যায় এই কাফের গাঁওতে। আমরা পৌঁছে গেছি আমাদের হোমস্টে, কাফের হোমস্টে, যেটা কাফের গাঁওয়ের বেস্ট হোমস্টে। অসাধারণ অ্যাম্বিয়েন্স এবং ঘর দোর ভীষণ সুন্দর করে সাজানো, এবং সবথেকে বড় কথা পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিট থেকে শুরু করে পিলো কভার, টাওয়েল, প্রতিটি জিনিস একদম চকচকে করে কাচা, যেটা আমার খুব ভালো লেগেছিল। সাধারণত বাচ্চা নিয়ে ট্রাভেল করি বলে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর দিতে হয় আমাকে, কারণ বাচ্চার এই পাহাড়ে এসে শরীর খারাপ করলে আমাকে দারুণ বিপদের মধ্যে পড়তে হবে। তাই কাফের হোমস্টেতে এসে আমি ভীষণ খুশি হয়েছি। অসাধারণ পরিবেশ এবং রুম একদম বেস্ট। এটি হলো ডাইনিং হল। আমরা পৌঁছে গিয়েই লাঞ্চের জন্য এসে গেছি ডাইনিং হলে। ক্যাপাসিটিও প্রচুর রয়েছে। 2টি হোমস্টে রয়েছে পাশাপাশি, ক্রিপ্টোমেরিয়া হোমস্টে এবং কাফের হোমস্টে। এই 2টি হোমস্টে মিলিয়ে টোটাল গেস্ট ক্যাপাসিটি 35। কাফের গাঁওতে ঘুরে বেড়ানোর ভিডিও আসবে আমার পরবর্তী পর্বে, যেটি হবে এই উত্তরবঙ্গ সিরিজের অন্তিম পর্ব। দেখতে থাকুন ট্রাভেল থেরাপি বাই সুদীপ্তা।